তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ইতিহাসের 13 নম্বর সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা দেখো কী বলেছে, হেটেরাফিলিকের অর্থ কী ছিল। হেটেরাফিলিকের অর্থ ছিল, এইটা ছিল তোমার বান্ধব সভা ছিল। বিসমার্ক পার্সিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন কবে হয়েছে বলো তো? 1862 সালে। ইংল্যান্ড 1842 সালে পার্লামেন্টারি কমিশন গঠিত হয়েছিল কেন? আসলে খনিগর্ভে যে নারী শ্রমিকদের কাজ করে তাদেরকে নিয়েই কিন্তু গঠন করা হয়। সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল কবে উন্মুক্ত করে দেওয়া হয়? এটা তোমার 1869 সালে এটা কিন্তু তোমার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বলকান লেক 3 সিনের চুক্তিতে চীনের বন্দর খুলে দেওয়া হয় কতগুলো দেশের কাছে খুলে দেওয়া হয়? এটা কিন্তু 11টা দেশের কাছে খুলে দেওয়া হয়, 11টা বন্দর খুলে দেওয়া হয়। এবার রাশিয়ার জাতীয় সংসদের নাম কি? রাশিয়ার জাতীয় সংসদের নাম হলো ডুমা। আর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কবে ঘটেছিল? 1918 সালে। 1918 সালের তারিখটা কত? তারিখ ছিল তোমার 11ই নভেম্বর। আর্নেস্ট রোয়েম এর নেতৃত্বে গঠিত স্টর্ম ট্রুপার্স নামে যে পরিচিত ছিলেন তাকে কি বলা হয়? একে কিন্তু তোমার স্টর্ম ট্রুপার্স নামে কে পরিচিত ছিলেন? ব্রাউন শার্টস, এইটা হবে। আচ্ছা, রাশিয়ার যুদ্ধকালীন সাম্যবাদ কার্যকর কে করেছিল? এটা কিন্তু তোমার লেনিন করেছিল। প্রথম প্রশ্ন দেখো, কাউন্ট বেনেডিক্টি কে ছিলেন? কাউন্ট বেনেডিক্টি ছিলেন ফরাসি রাষ্ট্রদূত। ক্রিমিয়ার যুদ্ধে পিডমন্ট সার্ডিনিয়া কোন পক্ষে যোগদান করেছিল? এটা তুরস্কের পক্ষে কিন্তু যোগদান করেছিল। কমিউনিস্ট ইস্তাহার কবে প্রকাশিত হয়? এটা 1848 সালে প্রতিষ্ঠিত হয়। নেড লুট কোন সময় মেশিন ভাঙার আন্দোলন সংগঠিত করেন? এটা করেছিল নেড লুট 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত মেশিন ভাঙার কিন্তু আন্দোলন সংগঠিত করেছিল। আফ্রিকা ব্যবচ্ছেদের জনক কাকে বলা হয় বলতো? ডেভিড লিভিংস্টনকে। কোন রুশ জারের আমলে ডিমেসবিস্ট বিদ্রোহ হয়েছিল? এটা তোমার জার প্রথম নিকোলাসের সময়। কোন ঘটনাকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে অভিহিত করা হয়? আসলে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে অভিহিত করা হয়। এবার এই যে তিনের কোশ্চেনগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। কী কারণে ভূমিদাসদের মুক্তি আইন বা নিষ্ঠুর পরিহাস রূপে সমালোচিত হয়েছে? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি ভূমিদাসদের মুক্তির জন্য দ্বারা সমগ্র রাশিয়া থেকে আইনগত ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটায়। আপাতদৃষ্টিতে ভূমিদাসদের আইনের বেশ কিছু সুফল থাকলেও বেশ কিছু ত্রুটিও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। 544 মিলিয়ন রুবল মূল্যের জমি ভূমিদাসদের দিয়ে তাদের হাত থেকে 867 মিলিয়ন রুবল আদায় করা হয় এবং এক প্রকার অর্থনৈতিক শোষণ ও অমানবিক আচরণ ব্যতীত আর কিছুই নয়। সেই কারণে ঐতিহাসিক JAS গ্রেনভিল ভূমিদাসদের মুক্তি আইনকে নিষ্ঠুর পরিহাস বলে সমালোচনা করেছেন। শেষ জ্যাকোবিন বিদ্রোহ কোন ঘটনাকে বলা হয় বলতো? সিডানের যুদ্ধের মাধ্যমে ফ্রান্স প্রাশিয়ার অধীনস্থ হলে প্যারিসের চরমপন্থী প্রজাতান্ত্রিকরা তা মানতে পারেনি। 1871 খ্রিস্টাব্দে 26শে মার্চ প্যারিসের বিদ্রোহীরা প্যারিস কমিউন প্রতিষ্ঠা করে এবং প্যারিসের শাসনভার কমিউনের হাতে তুলে দেয়। প্রায় 2 মাস ক্ষমতায় থাকার পর কমিউন ফরাসি সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হয়। তোমার 21 থেকে 28শে মে এই সংঘর্ষে প্রচুর মানুষ নিহত হয়। ফরাসি বাহিনী সশস্ত্র শক্তির দ্বারা কমিউনকে দখল করেন এবং এই বিদ্রোহে অনেকে শেষ জ্যাকোবিন বিদ্রোহ বলে অভিহিত করেন। কাল্পনিক সমাজতন্ত্র ক্ষেত্রে তোমার মার্ক্সীয় সমাজতন্ত্র স্বতন্ত্র। কাল্পনিক সমাজতন্ত্র যে সমাজতন্ত্রদের আদর্শ প্রসার করেছিলেন তার কোনো বাস্তব ভিত্তি ছিল না। তারা শোষণের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, সাম্যের আদর্শ প্রসার করেছিলেন এবং তারা বাস্তব পথের সন্ধান দিতে পারেননি। অপরদিকে মার্ক্সীয় ও সমাজতন্ত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সমাজতন্ত্রকে বিশ্লেষণ করা হয়। কার্ল মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদ বা উদ্বৃত্তমূল্য বিভিন্ন তত্ত্বের মাধ্যমে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক আখ্যা দিয়েছেন। তিনি কাল্পনিক সমাজতন্ত্রীদের সঙ্গে তার জনকল্যাণমূলক নীতি ও আদর্শের পার্থক্য বোঝাবার জন্য ইতিপূর্বে সমাজতন্ত্রবাদ শব্দটা বহুল ব্যবহারের কারণেই তা এই মতবাদ সাম্যবাদ বা কমিউনিজম বলে অভিহিত করেছেন। রুশ ইতিহাসে সর্বহারাদের একনায়কতন্ত্র কি? কার্ল মার্ক্সের মতে মানব সমাজের ইতিহাস
হলো শ্রেণী সংগ্রামের নিরবচ্ছিন্ন ইতিহাস। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রেণী সংগ্রামে বা দ্বন্দ্ব চলছে। তার দৃঢ় বিশ্বাস যে আধুনিক সময়ে এই সংগ্রাম বিশ্বের সমস্ত মেহনতি মানুষের সংঘবদ্ধ হবে এবং পুঁজিপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই সংগ্রামে শ্রমিক শ্রেণীরই জয় হবে এবং তারা রাষ্ট্রের সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে। এইভাবেই শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে। উইড্রো উইলসনের 14 দফা নীতির আদর্শ কী ছিল? উইড্রো উইলসন 1918 সালের 8ই জানুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। তার উদ্দেশ্য ছিল, এই 14 দফা নীতির প্রেক্ষাপট রচিত হয়েছিল নিম্নলিখিত কারণে: যুদ্ধের বিশ্বব্যাপী প্রসার, বিশ্বযুদ্ধ ইউরোপ অতিক্রম করে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের অঞ্চলে প্রসারিত হয়েছিল। ফলে যুদ্ধের নৃশংসতা ও ব্যাপকতা বিশ্বজনীন মাত্রা নেয়। এই প্রেক্ষিতেই আন্তর্জাতিক স্তরে তোমার বিশ্ব নিরাপত্তা ও শান্তির দাবি কিন্তু জোরদার হয়েছিল। যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান, জার্মানির অবরোধ নীতি ও ডুবোজাহাজ ব্যবহারের ব্যাপকতা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল ও রাষ্ট্রপতি উইড্রো উইলসনকে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার আদর্শ ও বিশ্ব নিরাপত্তার বিধানের আদর্শ ঘোষণা করেছিলেন। কবে কাদের মধ্যে ব্রেস্ট লিডভক্সের সন্ধি স্বাক্ষরিত হয়? 1918 খ্রিস্টাব্দে 3রা মার্চ রাশিয়া ও জার্মানির মধ্যে ব্রেস্ট লিডভক্সের সন্ধি স্বাক্ষরিত হয়। ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুর বেনেদেত্তি সফল হয়েছিল সে সম্পর্কে আমাদের লিখতে বলেছে। আচ্ছা, এইখান থেকে অ্যান্সারটা হবে, ঠিক আছে। ইতালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে এখানে তোমার এটা হচ্ছে না, অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কাউন্ট কাভুর ছিলেন। ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ম্যাচিনি নীতি তিনি প্রয়োগ করেন, ম্যাচিনি নীতি পরিত্যাগ করেন এবং স্বতন্ত্র নীতি কিন্তু গ্রহণ করেছিলেন। কাভুরের ভূমিকা: ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য কাভুর বিদেশি শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তির সাহায্যেই ইতালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ইতালির ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব ও সঠিক পন্থা তিনি মনে করতেন। এজন্য পিডমন্ট জাতীয় আন্দোলনের উপযুক্ত গড়ে তোলেন এবং এরপর ইউরোপীয় দেশগুলির সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করেন এবং এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সের সহানুভূতি লাভে সক্ষম হয়। প্লুম্বিয়ার্সের চুক্তি: ইতালি ও অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে কাউন্ট কাভুর ফরাসি সম্রাট 3য় নেপোলিয়নের সঙ্গে প্লুম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সামরিক সাহায্য দেবে, বিনিময়ে স্যাভয় ও নিস পাবে। 3য় নেপোলিয়নের সাহায্যে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করেন এবং মধ্য ইতালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়। এইভাবে কাভুরের প্রচেষ্টায় ইতালির ঐক্য আন্দোলন সফল হয়েছিল। উত্তর ও দক্ষিণ ইতালির সঙ্গে সংযুক্তির ক্ষেত্রেও কাভুরের অবদান ছিল। তার নির্দেশেই গ্যারিবল্ডির রাজা ইমানুয়েল আনুগত্য স্বীকার করলে উত্তর ও দক্ষিণ ইতালির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। এই কারণেই কাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির অর্থনৈতিক সমীকরণ বিশ্লেষণ করো। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মিত্রশক্তিবর্গ জার্মানির ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির দলিলে জার্মানির যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করে এবং অর্থনৈতিক শর্তাবলী আরোপ করা হয়, যাকে জার্মান জাতীয়তাবাদ ঐতিহাসিকরা জবরদস্তমূলক চুক্তি বলে উল্লেখ করেছেন। উদ্দেশ্য: ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলীর মূল উদ্দেশ্যই ছিল জার্মানির অর্থনীতিকে দুর্বল করা এবং ইউরোপের রাজনীতি জার্মানি যাতে ভবিষ্যতে রাজনৈতিক শক্তিশালী হয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা। অর্থনৈতিক শর্তাবলী: জার্মানির ওপর যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 660 কোটি পাউন্ড অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হয়। জার্মানির মোট 67টি কয়লা খনির মধ্যে 53টি এবং 16টি জিঙ্ক এবং 11টি সীসার খনি পোল্যান্ডের অধীনে থাকবে। ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে বাধ্যতামূলক লোহা, কাঠ, রাবার ইত্যাদি জোগাড়ের দায়িত্ব জার্মানিকে দেওয়া হয় এবং জার্মানির বড় আকারের বাণিজ্যিক বন্দরগুলি ফ্রান্স ও যুদ্ধজাহাজ ইংল্যান্ড পাবে। জার্মানির এলবা, ওডার, রাইন দানিউব প্রভৃতি নদী আন্তর্জাতিক শাসনাধীনে থাকবে, যাতে সুইজারল্যান্ড, চেকোস্লোভাকিয়ার মতো দেশগুলি সমুদ্রপথে যোগাযোগ সহজ হয় এবং জার্মানি মিত্রপক্ষকে 5,000 রেলওয়ে ইঞ্জিন এবং 1.5 লক্ষ মোটরগাড়ি প্রদান করতে বাধ্য থাকবে। জার্মানির বাইরে বসবাসকারী জার্মান নাগরিকদের সম্পত্তি মিত্রশক্তি বাজেয়াপ্ত করতে পারবে। অ্যাডলফ হিটলার কীভাবে জার্মানিতে ন্যাৎসি শাসন সুনিশ্চিত করেছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তোমার কী হয়েছিল? ফ্রেডরিক ইবার্টের সোশ্যালিস্ট রিপাবলিকান দল ক্ষমতায় আসে এবং প্রতিষ্ঠিত হয় ভাইমার প্রজাতন্ত্র। কিন্তু তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক
সংকট দেখা দিলে অচিরেই ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং এই সময় হিটলারের হাত ধরে ন্যাৎসি দল জার্মানির ক্ষমতা দখল করে। হিটলারের উত্থানের কারণ। জার্মানিতে হিটলারের উত্থানের পশ্চাতে নিম্নলিখিত বেশ কারণগুলি আমরা কিন্তু উল্লেখ করে দিতে পারি। আচ্ছা, ভার্সাই সন্ধির অপমান। প্রথম বিশ্বযুদ্ধের শেষে মিত্রপক্ষ জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এবং ভার্সাই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল, যা জার্মানির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। হিটলার ভার্সাই সন্ধি লঙ্ঘনের প্রতিশ্রুতি দিয়ে তোমার জার্মান জাতির সমর্থন লাভ করেছিল। অর্থনৈতিক সংকট। ভাইমার প্রজাতন্ত্রের আমলে ভার্সাই সন্ধি বিপুল ক্ষতিপূরণের বোঝা, প্রথম বিশ্বযুদ্ধ, এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, খাদ্যাভাব জার্মান জনজীবনকে বিপর্যস্ত করেছিল। এমনকি 30-এর দশকে বিশ্বব্যাপী মহামন্দাও জার্মানিকে প্রবলভাবে আঘাত করে। এই অবস্থা হিটলার দেশবাসীকে প্রতিশ্রুতি দেয় যে তিনি ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেবেন, অর্থনীতিকে মজবুত করে তুলবেন। জার্মানবাসীর একনায়কতন্ত্রী শাসনের প্রতি আকর্ষণ। 1919 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির প্রায় 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। প্রত্যেকটি অদ্ভুত পরিস্থিতির মোকাবেলায় ব্যর্থ হয়। ফলে পরবর্তী আর্থিক পররাষ্ট্রনীতি সংকট মোকাবেলায় জার্মানবাসীরা তোমার একনায়কতন্ত্রের উদ্ভবের প্রতি আকৃষ্ট হয়। হিটলারের সুযোগ্য নেতৃত্বের অভাব। ভার্সাই সন্ধি লঙ্ঘন। বেকার সমস্যার সমাধান ও হেরেনবার্গ তত্ত্ব অনুসারে বিশ্বে জার্মানির মর্যাদা প্রতিষ্ঠা, ইহুদিদের বিতরণ ও প্রতিশ্রুতি দিয়ে হিটলার হতাশাগ্রস্ত জার্মান জাতিকে উদ্দীপ্ত করেছিলেন। হিটলার ন্যাৎসি দলের ক্ষমতা লাভ। হিটলারের প্রচার ও জনমোহিনী বক্তৃতায় 1932 খ্রিস্টাব্দে নির্বাচনে ন্যাৎসি দল 608টি আসনের মধ্যে 230টি আসন লাভ করে ও বহুদলীয় সরকারে অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে নির্বাচনে ন্যাৎসি দল একক সংখ্যাগরিষ্ঠ অর্জনে ব্যর্থ হয়ে জোট সরকারে যোগ দেয়, কিন্তু জার্মান সংসদের বিশেষ আইন বলে হিটলার আইন প্রণয়ন করে তোমার শাসন পরিচালনার ক্ষমতা লাভ করে। ওয়াল স্ট্রিট বিপর্যয় কি তোমার 1929 খ্রিস্টাব্দে বিশ্ব মহামন্দা ঘটিয়েছিল। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলি যে আর্থিক সংকট দেখা দিয়েছিল তা ঐতিহাসিকরা বা অর্থনীতিবিদরা মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বলে অভিহিত করেছেন। ওয়াল স্ট্রিট বিপর্যয়। প্রথম বিশ্বযুদ্ধে সামরিক বিপর্যয়ের পর 20-এর দশক মার্কিন অর্থনীতি ব্যাপকভাবে চাঙ্গা হয়ে উঠতে শুরু করে। মার্কিন রাজনীতিবিদরা মনে করতেন যে এই অর্থনৈতিক তেজি ভাব চিরস্থায়ী। এমনকি ক্ষমতায় আসার পর মার্কিন রাষ্ট্রপতি হুভার ঘোষণা করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন সম্পদে পরিপূর্ণ এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু হুভার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই 1929 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের মার্কিন শেয়ারে ধস নামে। ফলে ওয়াল স্ট্রিটের শেয়ারে কিছুটা হ্রাস পায়। গুজব রটে যে বাজারের তেজিভাব শীঘ্রই কমে আসছে। ফলে বাজারের দর আরও কমার আগেই শেয়ার বিক্রির জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর শেয়ার মালিকরা আতঙ্কে 3 কোটি শেয়ার বিক্রি করে দেয়। ওই দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত। 29 অক্টোবর 1,35,00,000 শেয়ার বিক্রি হয়। ফলে শেয়ার বাজারে হাহাকার পড়ে যায়। মার্কিন অর্থনীতির তেজিভাব লক্ষ্য করে যে লক্ষ লক্ষ মানুষ শেয়ার বাজারে অর্থলগ্নি করেছিল তারা নিমেষেই সর্বশান্ত হয়ে যায়। এমনকি ব্যাংকগুলি যেহেতু শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছিল তারাও বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়। এর ফলস্বরূপ সাধারণ মানুষ মনে এক ধারণা জন্মে নেয় যে ব্যাংক অপেক্ষা বাড়িতে টাকা রাখা অনেক বেশি নিরাপদ। এই ধারণার বশবর্তী হয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিতে উদ্যোগী হয়। ব্যাংকগুলির কাছে অত টাকা না থাকার কারণে সেগুলি বন্ধ হয়ে যায়। এইভাবে 1929 খ্রিস্টাব্দে আর্থিক মহামন্দার সূচনা হলে ভূমিকম্পের মতো আমেরিকা থেকে বিশ্বের অন্যান্য দেশেও তা কিন্তু ছড়িয়ে পড়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।